ছেলেটার কাল বিয়ে, কিন্তু কালই আর কোনোদিন আসছে না। এই মুভির গল্পটা আমাদেরই আশেপাশে ঘটছে, কিন্তু আমরা খেয়াল করছি না। চলুন দেখে আসি আসল ঘটনাটা কি। তিতলি আর রঞ্জন দুইজনে দুজনকে ভালোবাসে। আজ তারা বাসা থেকে পালিয়েছে। ট্রাক নিয়ে কিছু দূর যেতেই তিতলি কান্না করে বলে, বাবু, আমার বাবা যদি সুইসাইড করে তাহলে কি হবে, চলো আমরা ফিরে যাই। এদিকে রঞ্জন বলে, বেবি, আমি যদি এইভাবে ফিরে যাই, মা যদি সব জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে। এই কথার মাঝেই পুলিশ চলে আসে আর দুজনকে ক্লোজ অবস্থায় গাড়িতে দেখে আর তাদের থানায় নিয়ে আসে। থানার অফিসার বলে, তোমরা চাওটা কি? এমন রাত বিরাতে রাস্তার মধ্যে নষ্টামি করছো, ঘর নাই তোমাদের? রঞ্জন তিতলি বলে, স্যার, ঘর আছে, বিয়েও করতে চাই, কিন্তু বিয়েটা হচ্ছে কই? তো এরপরেই দুইজনের পরিবারকে ডাকা হয়। দুই পরিবার আসে আর পুলিশ বলে, আপনাদের ছেলে মেয়ের জন্যই এই সমাজটা নষ্ট হচ্ছে। তিতলির বাবা বলে ছেলের দোষ, রঞ্জনের বাবা বলে মেয়ের দোষ। তো শেষ পর্যন্ত তারা বুঝতে পারে ছেলে মেয়ে নিজ ইচ্ছাই পালিয়েছিল। এখন ওদের জন্য যদি বিয়ের প্ল্যান করা হয় তাহলে তারা আবার পালাতে পারে। তখন তিতলির বাবা রঞ্জনকে সময় দেয় 2 মাস। 2 মাসে যদি সে সরকারি চাকরি আনতে পারে তাহলে তিতলির সাথে তার বিয়ে হবে, না হলে তিতলির বিয়ে সে অন্য কোথাও দিয়ে দিবে। এখন বাসায় এসে বেচারা রঞ্জন চিন্তায় পড়ে যায় যে কেমনে সে 2 মাসে সরকারি চাকরি পাবে। এর আগেও সে অনেক কয়টা পরীক্ষা দিয়েছে, কোনোটার রেজাল্ট এখনো হয়নি, কোনোটার পরীক্ষাই বাতিল হয়েছে, কোনোটাতে সে টিকে নেই, এমনই হয়েছে। তো রঞ্জনের বোন এসে বলে, আমি একজনকে চিনি যে তোমাকে হেল্প করতে পারে। তো পরদিন সেই ছেলের সাথে দেখা করতে যায় রঞ্জন। আসলে এই ছেলেটা বয়ফ্রেন্ড হয় রঞ্জনের বোনের। তো সেই ছেলে বলে, 2 মাসে চাকরি কেমনে সম্ভব, তবে ভগবানই পারে কিছু একটা করতে। রঞ্জন মারে এক লাথি আর বলে, ভগবান পারে সেটা আমিও জানি, অন্য কোনো উপায় থাকলে বল। ছেলেটা বলে, আরে ভাই, মারেন কেন? ভগবান বলতে ভগবান দাস নামের এক লোক আছে যে এই চাকরির সব ব্যাপারে মাস্টার, তার কাছে গেলেই একটা কাজ হয়ে যাবে। এরপর রঞ্জন সেই লোকের কাছে আসে, ভগবান দাস। লোকটা বলে, এখন 2 মাসে কেমনে তোমার সরকারি চাকরি এনে দেব? কেমনে সম্ভব? তুমি কি কোনো চাকরির পরীক্ষা দিয়েছো? যদি দিয়ে থাকো আর রেজাল্ট না দেয় তাহলে আমি লাইন ঘাট লাগাতে পারি। তখন রঞ্জন বলে, আমি সেচ আর পানি মন্ত্রণালয়ে একটা পরীক্ষা দিয়েছিলাম কয়েক মাস আগেই, এখনও রেজাল্ট হয়নি। তখন ভগবান দাস বলে, ঠিক আছে, আমি কাজটা তোমাকে করে দেব, কিন্তু তুমি ঘরের মানুষ বলে 6 লাখ টাকা লাগবে, মাত্র 6 লাখ। 2 লাখ অ্যাডভান্স, বাকি টাকা জয়নিংয়ের পর। রঞ্জন তো অবাক, এত টাকা যদি তার থাকতোই তাহলে তো সে বিজনেসই করতো। তিতলিকে পেতে হলে সরকারি চাকরি করতে হবে। তাই শেষ পর্যন্ত রঞ্জন বলে, ঠিক আছে, আপনি আমাকে একদিন সময় দিন আর জবটা একটু ঠেকায় রাখেন, আমার একটা লাইন ঘাট করার ব্যবস্থা করতে থাকেন। রঞ্জন সন্ধ্যায় আসে তিতলির সাথে দেখা করতে আর বলে 6 লাখ টাকা হলেই জবটা তার হয়ে যাবে, আর 2 লাখ তাকে কাল পরশুর মধ্যেই দিতে হবে। এত টাকা কই পাবে সে? তিতলি বলে, তুমি সত্যি কি বিয়ে করতে চাও তো আমাকে, নাকি নাটক করছো? রঞ্জন কিছু বলে না। পরদিন তিতলি একটা সোনার মালা চুরি করে নিয়ে আসে, যেটা তার মায়েরই ছিল। সে রঞ্জনকে বলে, চলো, টাকা ম্যানেজ করে দিচ্ছি তোমাকে। এই বলে সোনারের দোকানে যায় আর বলে, আঙ্কেল, দেখেন তো মালাটা। লোকটা বলে, আরে দেখার কি আছে, এটা তো আমারই বানানো জিনিস, তোমার বাবাকে আমি চিনি, তোমার বিয়ের জন্য আমার কাছ থেকেই সোনা বানাচ্ছে। তিতলি বলে, আঙ্কেল, আপনি যদি এই মালা নিয়ে আমাকে 2 লাখ টাকা না দেন তাহলে এই ছেলের জব হবে না, জব না হলে বিয়েও হবে না, আর বিয়ে না হলে আমার বাবা আপনার দোকান থেকে সোনাও বানাবে না। তো সব মিলে লস কিন্তু আপনারই। তো 2 লাখ টাকা আমাকে দিন আর এই কথাটা পেটের মধ্যে রাখুন। লোকটার মুখ বন্ধ হয়ে যায়, সে 2 লাখ টাকা দিতে বাধ্য হয়। এরপর রঞ্জন সেই টাকাটা দিয়ে আসে ভগবান দাসকে। সব কমপ্লিট, এখন শুধু রেজাল্টের অপেক্ষা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে রঞ্জনের মামা বলে, শোন, একটা কাহিনী ঘটে গেছে, ভগবান পালাই গেছে। এইটা শুনে রঞ্জন জুতা 2 হাতে নিয়ে বাইক বের করে রওনা হয়। ভগবান দাসের অফিসে এসে দেখে তালা দেওয়া, সব কিছু বন্ধ। সবার মাথায় হাত, সব টাকা গেল, জব গেল, তিতলি গেল, এখন কি হবে? সন্ধ্যায় তিতলি আসলে রঞ্জন বলে, ভগবান দাস টাকা নিয়ে পালিয়ে গেছে। তো তিতলি বলে, ঠিক আছে, আমার ভাগ্যে এটাই লেখা ছিল হয়তো, মায়ের মালাও গেল, তোমার জবও হলো না, 2 মাস পর বাবা আমার বিয়েও দিয়ে দেবে। ঠিক আছে, কার্ড পাঠিয়ে দেব, এসে খাবার খেয়ে যেও। এই বলে চোখে জল নিয়ে তিতলি চলে যায় সেখান থেকে। এদিকে মন খারাপ করে বসে আছে রঞ্জন, অনেক চিন্তা করছে, অসহায় অসহায় লাগছে তার, সামনে সব কিছু অন্ধকার লাগছে। একটা সময় রঞ্জন যায় মন্দিরে, আর সেখানেই এক সাধুর সাথে তার কথা হয়। সাধুকে রঞ্জন জিজ্ঞাসা করে কি করলে ভগবান মনের ইচ্ছা তাড়াতাড়ি পূরণ করে দেয়। তখন সাধু বলে,
একটু সামান্য দুধ নিয়ে মহাদেবের মাথায় দিয়ে আসো আর মন থেকে চাও যেটা তুমি পেতে চাও। বিনিময়ে প্রতিজ্ঞা করো একটা ভালো কাজ তুমি কোনো না কোনো সময় করবা। রঞ্জন ভক্তিভরে প্রার্থনা করে জব চাই আর বলে জবটা হয়ে গেলে আমি একটা ভালো কাজ অবশ্যই করব, কথা দিয়ে গেলাম। এই বলে বাসায় ফিরে আসার পরদিনই তার ফোন আসে। রঞ্জনের কাছে ফোন আসে, ফোনটা দিয়েছে ভগবান দাস। সে বলে, আরে রঞ্জন, টাকা রেডি করো, তোমার কাজের জন্যই তো শহরে গিয়েছিলাম, তোমার রেজাল্ট চলে এসেছে, চেক করো ফোনে। এইটা শুনে রঞ্জন তো অবাক। মূলত ভগবান দাস পালায়নি, সে কাজের জন্য গিয়েছিল। সাথে সাথে সে ফোন দেয় তিতলিকে, কিন্তু তিতলিকে দেখতে এসেছে। তিতলির বোন ফোনটা ধরে আর রঞ্জন বলে তার নাকি জব হয়ে গেছে। এরপরেই সবাই সেটা জেনে যায়। তিতলি ফোন নিয়ে রঞ্জনকে বাসায় আসতে বলে। এরপর রঞ্জনের পুরো পরিবার মিষ্টি নিয়ে হাজির হয়। জব পেয়ে গেছে ছেলে, এখন কে ঠেকায় তারে। তিতলির বাবার মুখ শুকিয়ে যায়। পণ্ডিত ওইদিকে তারিখ ঠিক করতে থাকে। অনেকক্ষণ খুঁজে সে বলে এই মাসের 30 তারিখেই ডেট আছে, এই ডেটে যদি বিয়ে না হয় তাহলে সামনের বছর। তখন রঞ্জন আর তিতলি বলে, আরে এই 30 তারিখেই করে ফেলবো বিয়ে, দেরি কিসের। সবাই খুশি, সব কিছু ভালো মতোই চলছে। সবাই বিয়ের কেনাকাটা করছে, বিয়ের ড্রেস বানানো হচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে, ধুমধাম করে ডান্স করছে। এভাবেই 29 তারিখটা পার হয়ে যায়। এরপর রাতে তিতলির সাথে কথা বলে রঞ্জন ঘুমিয়ে পড়ে। সকালে উঠে যখন সে বাহিরে আসে, দেখে সবকিছু আগের মতোই লাগছে। কেন জানি তার কাছে পরিচিত লাগছে সবকিছু। এরপর সে দেখে তার বিয়ের ড্রেস নিয়ে আসা হয়েছে, কিন্তু এটা তো সে কালকেই নিয়ে এসেছিল। একটা ফুলের টপ ছাদ থেকে পড়ে যায় আর সবাই মিলে আবার রঞ্জনকে হলুদ দিয়ে দেয়। সবার কথা মতে আজ 29, কাল 30। রঞ্জন চিন্তায় পড়ে যায়। সে যায় বাহিরে। যেতে যেতে সে গোবরে পা দিয়ে ফেলে আর বসে বসে ভাবতে থাকে কাল কি সে তাহলে স্বপ্ন দেখলো, তার নিজের গায়ে হলুদের স্বপ্ন, নাকি সত্যি ছিল সেসব। যাই হোক, আজ আবার সে তার মামার সাথে বন্ধুদের সাথে পার্টিতে যায়, ব্যাচেলার পার্টিতে নাচ গান করে, ড্রিঙ্কস করে, এরপর রাতে খেয়ে ঘুমিয়ে যায়। যাক, সকালে ঘুম ভাঙে। আজ 30 তারিখ, বিয়ের দিন। কিন্তু যখনই সে বাইরে বের হয় সে দেখে আগের দিনের মতোই সবাই গায়ে হলুদের কাজ করছে। বিয়ের ড্রেস দর্জি নিয়ে আসছে, ছাদ থেকে ফুলের টপ পরে ভেঙে যাচ্ছে। সেম জিনিস কাল যা হয়েছিল, গত পরশু যা হয়েছিল, আজও তাই হচ্ছে। এইবার রঞ্জন ভয় পেয়ে যায়, কারণ একই জিনিস একবার হলে ঠিক আছে, দুইবার হলে ঠিক আছে, কিন্তু আজ দিয়ে তিনবার হচ্ছে। এটা স্বাভাবিক কিছু না। সে সবাইকে বোঝাতে চেষ্টা করে, বলতে চেষ্টা করে, কিন্তু কেউ বুঝে না। গ্রামের এক ডাক্তারের কাছে নেওয়া হয় রঞ্জনকে। ডাক্তার বলে নেশা একটু কম করতে বলেন আপনার ছেলেকে। ঠিক একইভাবে সেই পরের দিন আবার ঘুম থেকে ওঠে আর উঠে দেখে ঠিক 29 তারিখই আছে, হলুদের দিন। সবাই হলুদের কাজ করছে। এবার তার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। সে বুঝে ওঠে না কি করবে। হঠাৎ তার মনে পড়ে যায় মন্দিরে গিয়ে সে প্রার্থনা করেছিল জব হলে সে একটা ভালো কাজ অবশ্যই করবে, কিন্তু সে এখন পর্যন্ত কোনো ভালো কাজ, ভালো পুণ্যের কাজ করেনি। সে ভাবতে থাকে হয়তো এই কারণেই তার দিনটা আটকে গেছে। এই কথা মনে পড়ার পরেই সে গরুকে খাওয়ানো, কুকুরকে খাওয়ানো, আশেপাশে গরিবদের দান দক্ষিণা করা, এমন অনেক কাজ সে করে ফেলে। কিন্তু তাও প্রতিদিন ঘুম থেকে উঠলেই সে দেখে 29 তারিখ। এটার আর পরিবর্তন হচ্ছে না। অন্য কারো কিছুই মনে থাকছে না, শুধু তারই মনে থাকছে যে সে বারবার 29 তারিখে ঘুম থেকে উঠছে, একই জিনিস তার সাথে ঘটছে। এবার সে আবার যায় মন্দিরে, গিয়ে সেই সাধুকে বলে, দেখুন আমার সাথে এমন কেন হচ্ছে, আপনি সমাধান দিন। সাধু বলে, তুমি হয়তো কারো মনে দুঃখ দিয়েছ, এই জন্য এমনটা হচ্ছে। তখন রঞ্জন বাসায় যায়। আবার পরের দিন সকাল হয়। সেই সকাল থেকে সবার সাথে সে ভালো ব্যবহার করা শুরু করে, সবার কাছে ক্ষমা চাইতে থাকে, বলে ভুল চুক হয়ে গেলে ক্ষমা করে দিয়েন। এভাবে সবার কাছে, পুরো এলাকাতে সে সরি বলে বেড়ায়। রঞ্জনের মামা বলে, তুমি সবচেয়ে বড় দুঃখ দিয়েছ তিতলির বাবাকে, যাও ওখানে বলে আসো। রঞ্জন তাও রাজি হয়। সে যায় তিতলির বাবা মার কাছে, বলে আমাকে ক্ষমা করে দিয়েন, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আপনাদের মেয়েকে অনেক হ্যাপি রাখবো, কথা দিচ্ছি। শেষ পর্যন্ত তিতলির বাবাও খুশি হয়। আজ রঞ্জনের সবার কাছ থেকে ক্ষমা চাওয়া হয়ে গেছে। সে শান্তিতে ঘুমিয়ে পড়ে, সব ঠিক হয়ে যাবে কাল। কিন্তু ঘুম থেকে সে উঠে দেখে আবারও সেই 29 তারিখ। এভাবে প্রতিটা দিন যাচ্ছিল আর রঞ্জনের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এবার রঞ্জন ভাবে হয় সে মারা গিয়েছে আর না হয় কোমায় আছে। তখন সে ভাবে সে ব্রিজ থেকে লাফ দিয়ে দেখবে, যদি তার মৃত্যু হয়
তাহলে তো কিছু না কিছু একটা হবে, অন্তত 29 তারিখ থেকে তো মুক্তি পাওয়া যাবে। এই বলে সে একটা ব্রিজের কাছে যায়, ব্রিজের ওপরে ওঠে, লাফ দিতেই যাবে, তখনই সে দেখে একটা ছেলে লাফ দিয়ে দেয় তার সামনে, জলে পড়ে যায়। একটা ছেলে লাফ দেয়, ছেলেটা জলে পড়ে গেলে রঞ্জনও লাফ দেয়, কোনো মতে ছেলেটাকে বাঁচায়। এরপর ছেলেটা বলে তার নাম হামিদ আনসারি, তার জীবনে অনেক দুঃখ, তার একটা স্বপ্ন সরকারি চাকরির, কিন্তু সেটাও তার হয় না। জীবন রেখেই বা কী লাভ, এই জন্য সে মরতে যাচ্ছিল। তখন রঞ্জন বুঝতে পারে হয়তো এই ছেলেকে হেল্প করলে, ওকে খুশি করলেই তার মুক্তি হবে। তাই হামিদকে নিয়ে রঞ্জন যায় ভগবান দাসের কাছে। ভগবান দাস তার নাম জানতে চায়, সে বলে হামিদ আনসারি, নাম ঠিকানা সে বলে। আর রঞ্জন বলে বস, ওর একটা চাকরি দরকার, ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিন না, যা টাকা লাগে একটা ব্যবস্থা হয়ে যাবে। তখন হামিদ বলে, কি টাকা দিয়ে চাকরি? আমি এ চাকরি করব না, টাকা দিয়ে চাকরি তো আমি করতেই পারবো না। এই বলে সে বাইরে চলে যায়। তখন ভগবান দাস বলে, আরে পাগল নাকি তুমি, নিজে মরবা আমাকেও মারবা? এই হামিদ আনসারি সেই ব্যক্তি যে পানি মন্ত্রণালয়ের চাকরিতে টিকে ছিল, যার নাম কেটে তোমার নাম আমি সেখানে অ্যাড করে দিয়েছি। এবার রঞ্জন বুঝতে পারে যে তার সাথে এই সব ঘটনা কেন ঘটছে। তার এই কাজের জন্যই একজনের জীবন শেষ হতে চলেছিল। রঞ্জন ঠিক করে সে কিছু তো একটা করবে। এরপর প্রতিদিন সে হামিদকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু হামিদ প্রতিদিনই অপরিচিত একজনকে দেখে আর ভাবে, কে এই লোক, কেন এইসব বলছে। রঞ্জন বলে, ভাই তোর জব লাগবে আমি ব্যবস্থা করে দিচ্ছি, আমার মায়ের আচারের ব্যবসা আছে, ওখানে তুই কাজ কর, আমি দরকার হলে তোকে বসে থেকে 10,000 টাকা বেতন দেব, তাও তুই মরার চিন্তা বাদ দে। কিন্তু কে শোনে কার কথা। হামিদ প্রতিদিন মরতে যায়, রঞ্জন তাকে প্রতিদিন বাঁচাতে থাকে। এভাবেই প্রতিদিন চলছে। একদিন হামিদকে সে আগে থেকেই ফলো করতে শুরু করে। মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে বলে, দেখো ভাই, তুমি তো পড়াশোনা জানো, ভালো মেধাবী, তুমি তো আবারও জব পেয়ে যাবা, তাহলে শুধু শুধু নিজের জীবন কেন দিচ্ছ? তখন হামিদ বলল, ভাই আমি মরতে যাচ্ছি এটা আপনি কেমনে জানলেন? রঞ্জন বলে, আমি সব জানি। হামিদ বলতে থাকে, আমি গ্রাম থেকে শহরে এসেছি অনেক বছর হয়ে গেল। গ্রামে পানির সমস্যা প্রবল, পুরো গ্রামে পানির অনেক সংকট, এখন দাম দিয়েও কিনে পাওয়া যায় না পানি। আমি যখন পড়ার জন্য আসি সবাইকে বলে এসেছি সেচ ও পানি মন্ত্রণালয় জব নিয়ে তবেই ফিরব, আর গ্রামে পানির সমস্যার সমাধান করব। কিছুদিন আগে পরীক্ষা দিই, অনেক ভালো হয়েছিল পরীক্ষা, কিন্তু রেজাল্টে নামই আসলো না, আর বয়সটাও তো শেষ। ভালো পরীক্ষা দেওয়াই বাবাকে ফোন দিয়ে বলেছিলাম, বাবা ভালো পরীক্ষা দিয়েছি। বাবা কথাটা শুনে পুরো গ্রামকে বলে দিয়েছে, মিষ্টি বিলিয়েছে, কারণ আমি বলেছিলাম পরীক্ষায় আমি ভালো করেছি। তার মাথা নিচু হয়ে যাবে, এর চেয়ে তো ভালো আমি মারাই যাই, এটাই সবার মঙ্গল। রঞ্জন বুঝতে পারে সে বিয়ে করা নিয়ে শুধু ব্যস্ত হয়েছিল, কিন্তু এই সমাজে হাজার সমস্যা লেগে আছে। সে তিতলিকে ডেকে বলে তার জবটা লাগবে না, হামিদকে দিয়ে দেবে সেই জবটা। কিন্তু যখনই এই কথা তিতলি শোনে, সে বলে, এত কষ্ট করলাম আমরা, এত ঝামেলার মধ্যে দিয়ে গেলাম, তুমি দান করে দিবে এই জব? তিতলি বলে, যদি 30 তারিখে বিয়ে না হয় তুমি আমার মরা মুখ দেখবে। এই বলে চলে যায় তিতলি। এদিকে রঞ্জন জবটা হামিদকে দিয়ে দেয়। সে মন্ত্রণালয় অফিসে গিয়ে সব খুলে বলে আর হামিদের নাম দিয়ে আসে। এরপরে রাতে ঘুমিয়ে যায় রঞ্জন। ঘুম থেকে উঠে দেখে সত্যি আজ 30 তারিখ, বিয়ের আয়োজন চলছে, সবাই খুশি। সন্ধ্যায় বিয়ে নিয়ে বরযাত্রী যায় তিতলির বাসায়। সেখানে রঞ্জন সবার সামনে বলে, আমি এই বিয়ে করতে পারবো না, আমি জব ছেড়ে দিয়েছি, আমি বেকার। এইটা শুনে সবাই থেমে যায়, সবাই কথা শোনাতে থাকে, বলতে থাকে, পাওয়া জিনিস কেউ হারায় নাকি, বলদ মাথা মোটা। তিতলি বলে, তুই আমার এই বিয়ে করতে চাস না এটা বললেই পারতি, সবাইকে এভাবে অপমান কেন করলি? ঠিক তখনই ভগবান দাস সেখানে আসে আর বলে, বাহ, খুব ভালো তো, এই সমাজে এমন হাজার হামিদ আছে যারা প্রতিদিন মারা যাচ্ছে, আমরা দেখিও না। ঘুষ দিয়ে অনেক মানুষ জব নিচ্ছে, কিন্তু কারো ভাগের জিনিস, অন্য কারো অধিকার না নিয়ে, অন্যের মৃত্যুর ভাগীদার না হয়ে রঞ্জন আজ উদাহরণ দিয়েছে, সেটা সবার স্মরণ রাখা উচিত। আমি অনেক জবের ব্যবস্থা করেছি, আজ জব হারানোর খুশি জব পাওয়ার খুশির চেয়ে বেশি বড় মনে হচ্ছে। সবাই কিছুটা উপলব্ধি করতে পারে যে সবাই স্বার্থপরের মতোই কথা বলছিল, সবাই নিজেদের কথাই ভাবছিল। সেই ছেলেটার কথা কেউ একবারও ভাবেনি, আমাদের আশপাশে এমন ঘটে যাওয়া অনেক দুর্ঘটনার কথা কেউ ভাবেনি। শেষ পর্যন্ত তিতলির বাবা বলে, ঠিক আছে ঠিক আছে, মানলাম,
আমার এত খরচ হয়ে গেল, তার কি হবে? নেক্সট বার আমি তো আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আবার এত খরচ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা বিয়ে করে ফেলো, মেনে নিলাম, আমাকে মুক্তি দাও তোমরা। এই বলার পরে তিতলি আর রঞ্জনের বিয়েটা হয়ে যায়। এবারে সবাই খুশি, সবাই হ্যাপি। আর এখানেই মুভির গল্পটার সমাপ্তি হয়। খুবই সাদামাটা গল্প, স্বাভাবিক গল্প, যেটা আমরা সবসময় দেখে এসেছি, জেনে এসেছি। একটা সামাজিক মেসেজ ছিল। জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে।